জয় পাটিয়ালা শহরে বাস করা একজন ব্যক্তি। একদিন জয় কোনো কাজে তার ঘরের কাছের মলে কিছু কেনার জন্য বার হয়। আর যখনই ও জিনিসপত্র কিনে বেরোতে লাগলো, তখন মলের ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার। এই জন্য আপনাকে আমাদের এই আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পাচ্ছেন স্যার, তাও আবার বিনামূল্যে। আপনি নিজের সাথে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারেন, তাকেও এই সেবা একদম ফ্রিতে দেওয়া হবে। আরে স্যার, ধন্যবাদ। স্যার, আপনার এই হোটেলটা কোথায়? আরে স্যার, আমাদের হোটেল গোবিন্দগড়ে আছে। স্যার, আপনাকে আজকেই গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরোতে হবে, কারণ এই অফার শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। জয় ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। জয় নিজের সঙ্গে যাওয়ার জন্য নিজের খুবই ভালো বন্ধু সৌরভকে ফোন করলো। আর ভাই সৌরভ, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, তুই বল, তুই আজ আমাকে কি করে মনে করলি? হ্যাঁ, আমি না গোবিন্দগড়ে আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পেয়ে গেছি, আর তাও ফ্রিতে। আর আমি নিজের সঙ্গে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারি। তাহলে তুই কি যাবি আমার সঙ্গে? আরে ভাই, এটা আবার জিজ্ঞেস করার কথা? কবে বেরোতে হবে বল? ব্যাস ভাই, তুই প্যাকিং করে নে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাকিং করে তোর ঘরে চলে আসছি। তাড়াতাড়ি চলে আয় ভাই, আজ তো আমাদেরই মজাই মজা। সৌরভ নিজের প্যাকিং করে জয়ের ঘরে চলে যায়। মানির ঘরে পৌঁছতেই ওরা দুজন একটা গাড়িতে বসে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন দুজন গোবিন্দগড়ের অর্ধেক রাস্তায় এসে পৌঁছে যায়, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আরে ভাই, বর্ষাকাল না হয়েও বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এক্ষুনি তো কিছুক্ষণ আগে আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। কি জানি ভাই, আজ আবহাওয়াটার কি হয়ে গেল? কিন্তু তুই কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তোর সঙ্গে, দেখ তোকে কি করে এক নিমেষে গোবিন্দগড়ে পৌঁছে দেব। আরে ভাই, যখন তুই আমার সঙ্গে আছিস তখন আবার কিসের চিন্তা? কিছু দূর আগে যাওয়ার পর দুজনে সহুলি নামের এক গ্রামে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানো মাত্রই ওদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে ভাই, এখন এই গাড়িটার কি হয়ে গেল? কি জানি ভাই, আজ আমাদের সঙ্গে কি হচ্ছে? প্রথমেই গ্রীষ্মকালে বৃষ্টি, আর এখনই গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন ভাই কি করবি? কাছাকাছি তো কোনো মেকানিকও পাওয়া যাবে না, আর রাতও হতে চলেছে। যদি আমরা আজ রাত এই গ্রামেই কোনো থাকার জায়গা থেকে থেমে যাই? হ্যাঁ, এখন তো এমনটাই করতে হবে। দুজনে নিজেদের আশেপাশে দেখে, তারা একটা ব্যক্তিকে ওখান থেকে যেতে দেখতে পায়। তখন জয় ওকে জিজ্ঞেস করে যে, আরে ভাই শোনো, এখানে কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে যেখানে আমরা দুজন রাত কাটাতে পারবো? এখানে থাকার জন্য একটা হোটেল তো আছে, কিন্তু ওখানে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক। কারণ এটা বলা হয়েছে ওই হোটেলে প্রায় মৃতদেহদের দেখতে পাওয়া যায়, যারা মানুষদেরকে নিজেদের শিকারে পরিণত করে দেয়। আরে ভাই, কেন অন্ধবিশ্বাস ছড়াচ্ছ? এই মৃতদেহ, ভূত প্রেত কিছু সত্যি হয় না, সব কিছুই অন্ধবিশ্বাস। যদি তোমাদের এতই মরার শখ থাকে তাহলে যাও, আমার কি, এখান থেকে একটু আগে যাবে, তাহলে ওই হোটেল দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। চল ভাই জয়, আমরা যাই এবার। একে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। ওই ব্যক্তির কথাগুলোকে এড়িয়ে দিয়ে দুজনে ওই হোটেলে গিয়ে পৌঁছে যায়। আর পৌঁছেই ওখানকার ম্যানেজারের কাছে নিজেদের জন্য রুম বুক করার জন্য বলে দিল। শোনো ম্যানেজার, আমরা দুজন আজকের রাতে এখানেই কাটাবো, তাই আমাদের দুজনের জন্য একটা রুম বুক করে দাও। আর বলো কত টাকায় থাকার জন্য আমরা রুম পেয়ে যাব? আমাদের শুধু আজ রাতের জন্যই দরকার। স্যার, এখানে থাকা আর খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রি। দুজনে ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ম্যানেজার ওদের দুজনকে ওদের রুমের চাবি দিয়ে দেয়, আর ওদের জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে ডেকে পাঠায়। ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে ম্যানেজারের কাছে চলে আসে, আর ওই দুজনের জিনিসপত্র তুলে ওদের রুমে গিয়ে পৌঁছে দেয়।
ওই ম্যানেজারকে দেখে আর ওখানে কাজ করা কর্মচারীদের দেখে জয়ের যেন একটু আজব মনে হলো। যখন দুজনে রুমে বসে থাকে তখন জয় বলল যে, ভাই সৌরভ, তোর কিছু আজব মনে হচ্ছে না? মানে যে ওই ম্যানেজারের আবভাব, এই হোটেলে যারা কাজ করে অদ্ভুত কর্মচারী, আর ওই ম্যানেজার তো আমাদের থেকে টাকাও নিল না। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই নেই, গ্রামের লোকেরা এরকমই হয়। চল, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিক। সৌরভ খাবারের ব্যাপারে বলার জন্য ম্যানেজারের কাছে চলে যায়। শোনো ম্যানেজার, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়ার জন্য কিছু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য আজ এমন খাবার পাঠাবো যেটা আপনি এর আগে কখনো খাননি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আগে খিদে তো আমাদেরও খুব পেয়েছে, আপনি খেলে তবেই তো আমরা খেতে পারবো। এর মানেটা কি? মালিক, কিছুক্ষণ পরেই আপনি সবকিছু বুঝে যাবেন। আপনি নিজের রুমে চলে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সৌরভ নিজের রুমে ফিরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের ওয়েটার ওদের দুজনের খাবারের জন্য একটা ডিশ নিয়ে আসে। ওই ডিশ একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এতে কি আছে? এতে আপনার জন্য খাবার আছে, আপনি এটা দেখলে তাহলে চিরকালের জন্য মনে রাখবেন। এইটুকু বলে ওই ওয়েটার ওখান থেকে চলে যায়। যখন জয় দেশটাকে দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে দেখে তখন ওখানে একটা ছেলের কেটে রাখা মাথা পড়েছিল। এটা দেখে দুজন খুব ভয় পেয়ে যায়। এটা কি? আমার প্রথম থেকেই হোটেলটা আজব লাগছিল, তুই আমার কথায় বিশ্বাস করছিলি না। হ্যাঁ ভাই, আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে আমি তোর কথা শুনে বিশ্বাস করিনি। এখন কি করব? কি করবো আবার? পালা এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে। দুজনে নিজের জিনিসপত্র ওই রুমে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো। আর দৌড়তে দৌড়তে হোটেলের হলে গিয়ে পৌঁছে যায়। আর গিয়ে দেখে যে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। আরে ভাই, কোথায় ফ্রির চক্করে ফেসে গেলাম ভাই। আরে কথা বলা বন্ধ কর আর পালা এখান থেকে, না হলে মৃতদেহগুলোর মতো আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকবো। দুজনে হোটেলের দরজার দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যানেজার হাতে কুড়ুল ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। ম্যানেজার পুরোভাবে একটা চলতে পারা মৃতদেহকে পরিণত হয়েছিল। ম্যানেজার, তোমার এটা কি হয়ে গেল? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? সৌরভ মনে হয়ে মরে গেছে, আর মরে যাওয়ার পর জম্বি হয়ে গেছে। এখনো আমাদের কোনো কথা শুনতে পাবে না। আমাদের এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে, না হলেও আমাদেরকে নিজের মতোই বানিয়ে দেবে। যখনই দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে ওখান থেকে আরও অনেক মৃতদেহ আসতে লেগে যায়। আর ওরা, জয় আর সৌরভ, দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর সুযোগ পেয়ে ম্যানেজার হানির ওপরে কুড়ুল দিয়ে হামলা করে দেয়। সৌরভ! আরে ম্যানেজার, তুমি এটা কি করলে? আমার বন্ধুর ওপর কেন হামলা করলে? আসলে আমরা তোমাদের কি ক্ষতি করেছি? জয়, জয় আমার বন্ধু, আমাকে বাঁচিয়ে নে এই ভূতগুলোর থেকে, না হলে এরা আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। যখনই জয় সৌরভকে বাঁচানোর জন্য সামনে চলে আসে তখনই ম্যানেজার ওর উপরেও কুড়ুল দিয়ে হামলা করে দেয়। আর দেখতেই দেখতে জয় ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। তারপর ম্যানেজার আবার একবার সৌরভের ওপর হামলা করে, ওকেও শেষ করে দেয়। তার পরের দিন হোটেলের দরজায় কেউ ঠকঠক করে। কয়েকটা ভ্রমণকারী হোটেলে থাকার জন্য চলে আসে। যখনই হোটেলের দরজা খুলে যায় তখন সেই ম্যানেজার যে জম্বি হয়ে গেছিল সে একদম ঠিক হয়ে যায় আর ওই ভ্রমণকারীদের স্বাগত জানায়। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের এই আলিশান হোটেলে। আমরা আপনাদের এমন সার্ভিস দেব যে আজ পর্যন্ত আপনাদের আর কেউই দেয়নি হবে। যখনই ভ্রমণকারীরা ভেতরে যায় তখন ওখানে সবকিছু একেবারে ঠিক ছিল। না কোনো মৃতদেহ ছিল আর না রক্তের একটা ফোঁটাও ওখানে পড়েছিল।
আর সৌরভ আর জয় যাদের মৃতদেহরা মিলে মেরে দিয়েছিল তারাও একদম ঠিক দেখাচ্ছিল আর সেই হোটেলেই কর্মচারী হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল। রাহুল, একটা ১৬ বছরের বাচ্চা, নিজের ঘরের বিছানার উপর বসে আছে। তার ঘরের দেওয়ালে পাবজির পোস্টারে ৬ লাভ। রাহুল নিজের মোবাইলে পাবজি খেলতে থাকে। ঠিক তখনই রান্নাঘর থেকে তার মার গলার আওয়াজ শোনা যায়। এই পাবজির পৃথিবী থেকে বেরিয়ে আয় আর দেখ আসল পৃথিবীতে কি কি ঘটছে। স্কুল থেকে সব সময় তুই পড়াশোনা করছিস না সেরকম রিপোর্ট আসছে। বন্ধ কর এই খেলা আর পড়তে বস এখন। রাহুল মায়ের কথা অগ্রাহ্য করে বলল, মা, পাবজি খেলে যে মজা আসে না সেটা আর কোনো খেলায় আসে না। 10 মিনিট দাঁড়াও না, তারপর আবার পড়ছি। ঠিক তখনই রাহুলের ফোনে একটা মেসেজ আসে আর তার স্ক্রিনে ফুটে ওঠে পাবজি ব্যান্ড ইন ইন্ডিয়া। রাহুলের চোখে মুখে রাগ আর দুঃখ ফুটে ওঠে। হে ভগবান, এবার আমি কি করে বাঁচবো? আমার তো পুরো জীবনটাই শেষ হয়ে গেল। রাহুল ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের মোবাইল বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক তখনই ঘরের আলো জ্বলতে নিভতে শুরু করে। রাহুলের চোখে মুখে ভয় জেগে ওঠে। তাদের রান্নাঘরও আলো জ্বলতে নিভতে থাকে। তার মাও প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তাও মনে সাহস সঞ্চার করে বলে, রাহুল গিয়ে একবার চেক করে দেখ তো কি হয়েছে। মনে হচ্ছে ফিউজের কোনো একটা প্রবলেম হচ্ছে। রাহুলের মা রাহুলের ঘর থেকে খুব জোরে একটা অদ্ভুত ধরনের আওয়াজ পায়। সে তখন প্রচন্ড ভয় পেয়ে রাহুলের ঘরের দিকে এগিয়ে যায় এবং দরজা ধাক্কাতে শুরু করে। রাহুল, দরজা খোল। কিন্তু দরজা কেউ খোলে না। রাহুলের মা ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে আসে, কিন্তু রাহুলকে কোথাও দেখা যায় না। মা প্রচন্ড ভয় পেয়ে যায়। রাহুল, রাহুল। একটা ঘন জঙ্গলে রাহুলের চোখ খোলে। রাহুল চমকে উঠে চারিদিকে তাকিয়ে দেখে চারিদিকের আবহাওয়া ভয়ঙ্কর এবং অদ্ভুত রকম। আমি এখানে কি করে এলাম? এত ঘন জঙ্গল। মা কোথায়? মা, মা! ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। রাহুল ঘুরে তাকিয়ে দেখে তার সামনে একজন অত্যন্ত শক্তিশালী লোক আর্মির ড্রেস পরে তার দিকে বন্দুক তাক করে এগোচ্ছে। আহ! রাহুল চিৎকার করে আর সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে আর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তার জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল। সে লুকিয়ে লুকিয়ে মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকায়। সে আবার দেখতে পায় সেই আর্মি ম্যান তার দিকে এগিয়ে আসছে, যেন সে শুধুমাত্র রাহুলকে হত্যা করতেই চায়। তার চোখে মুখে আক্রোশ এবং তার মুখের উপর যুদ্ধের চিহ্ন দেখতে পাওয়া যায়। কে এই লোকটা? আর আমাকে মারতে কেন চাইছে বুঝতে পারছি না তো। আমি এরকম কি করলাম? হে ভগবান, আমাকে বাঁচাও এর থেকে প্লিজ। ঠিক তখনই রাহুল একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পায়। কোথায় তুমি? আমাদের নতুন প্লেয়ার্সের জন্য রেডি হতে হবে, চলো। সেই আর্মি ম্যান রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। রাহুল একটু শান্তভাবে ভাবার সুযোগ পায়। তার মনে একটু স্বস্তি আসে আর সে একটা লম্বা দীর্ঘশ্বাস নেয়। রাহুল জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করে আর সে দেখতে পায় একটা বড় কাঠের বাড়ির ভেতর থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। সে যখন মন দিয়ে দেখে সে দেখতে পায় সেই বাড়ির উপরে একটা পাবজির পতাকা লাগানো আছে। রাহুল ভয়ার্ত পায়ে সেই দিকে এগিয়ে যায়। হ্যালো, কেউ আছো ভেতরে? আমাকে একটু সাহায্য করবে? কুঠির দরজা আস্তে করে খুলে যায়। রাহুল ভেতরে দেখতে পায় একটা সুন্দরী মেয়ে পাবজির পোশাক পরিধান করে একটা সুন্দর হাসি নিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। রাহুল দেখতে পায় তার জামার উপরে একটা ব্যাজ আছে যেখানে লেখা আছে তারা পাবজি গাইড। রাহুল অদ্ভুতভাবে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি জানো আমি কে? আর এইসব কি হচ্ছে? সারহা তাকে সমস্ত কথা বলে দেয়। রাহুল সেটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে খুব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এর মধ্যে আমি কি করে এলাম? আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। সারার মুখে একটা রহস্যময়ী হাসি ছিল। আর তারপর রাহুলের ট্রেনিং শুরু হয়ে যায়। সারহা আর বাকি খেলোয়াড়েরা রাহুলকে ব্যাটল গ্রাউন্ডে ট্রেনিং দিতে থাকে। তারা রাহুলকে দৌড়বাজি, লাফানো, শুটিং এবং সরাসরি যুদ্ধের সমস্ত ট্রেনিং দেওয়া শুরু করে। তারা সবাই শক্তিশালী যোদ্ধা হয়ে উঠতে চায়
রাহুলকে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু ধীরে ধীরে সে একজন ভালো খেলোয়াড় হয়ে উঠতে থাকে। সে ক্লান্ত হয়ে পড়লেও তার অদম্য ইচ্ছা চোখের সামনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি আরো পরিশ্রম করব। আর এবার যুদ্ধের দিন চলে এসেছে। সমস্ত খেলোয়াড়েরা রণভূমিতে এসে দাঁড়ায়। অ্যান্ডি আর সারহাও সেখানে দাঁড়িয়েছিল। তারা সবাই রাহুলের দিকে তাকিয়ে হাসতে থাকে। ঠিক তখনই একটা ভূমিকম্প শুরু হয়, আর মাটি জল দিয়ে দুভাগে ভাগ হয়ে যায়। সমস্ত মানুষ ভয় পেয়ে যায়। সারহা চিৎকার করে রাহুলকে ডাকতে থাকে। রাহুল রণভূমির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সেও ভয় পেতে শুরু করে, কিন্তু তার মুখে একটা আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। সে সমস্ত অস্ত্রশস্ত্র নিজের সঙ্গে বেঁধে নেয়। যুদ্ধ শুরু হয়ে যায়। রাহুল একটা গাছের আড়ালে শত্রুর অঞ্চলে লুকিয়ে বসেছিল। মানুষজনের চিৎকার আর বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছিল। রাহুল ম্যাপ চেক করে আর দেখে যে আর মাত্র 10 জনই বেঁচে আছে। আমরা রাহুলের চোখে মুখে তার আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। আমাকে এই যুদ্ধটা জিততেই হবে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে, আমি জিতেই ছাড়বো। ঠিক তখনই ধারাভাষ্যকারের কথা শুরু হয়। রাহুল শুনতে পাচ্ছে, এখনো তো 20 মিনিট হয়নি, তাড়াতাড়ি ফিনিশ করো। ঠিক আছে দাদা, লাস্টের জনকে আমি ফিনিশ করে দিচ্ছি। শেষ পর্যন্ত শুধুমাত্র রাহুল আর অ্যান্ডি বেঁচে ছিল। তারা দুজন একে অন্যের দিকে তাকায়। যুদ্ধ তখন চরম শিখরে পৌঁছে গেছে। শেষ অবধি রাহুল অ্যান্ডিকে হত্যা করে এই খেলা জিতে যায়, আর অ্যানাউন্সমেন্ট হয়, উইনার উইনার চিকেন ডিনার। হে হে, আমি জিতে গেছি। হে হে। ধীরে ধীরে তার চোখ খোলে। সে উঠে বসে। পাশে রাখা জলের গ্লাস থেকে সে জল খায়, একটু নিজেকে সামলে নেয়। রাহুল নিজের ভাবনায় ডুবে যায় এবং নিজেই নিজেকে জিজ্ঞাসা করে, আরে এগুলো স্বপ্ন ছিল নাকি সত্যি? রাহুল পাবজির পোস্টারগুলোর দিকে তাকায় আর নিজের মোবাইলটা হাতে নিয়ে পাবজি অ্যাপটা আনইনস্টল করে দেয়। নিজের ঘর থেকে বেরিয়ে নিজের মার কাছে এসে দাঁড়ায়। মাকে জড়িয়ে ধরে সে। দেখা যায় মার মুখে হাসি লেপ্টে লেগে আছে, আর রাহুলও শান্তির নিঃশ্বাস ত্যাগ করে। সরি মা, এবার থেকে আমি তোমার সাথে অনেক বেশি সময় কাটাবো। পাবজিকে এবার বাই বাই। রাহুল আর তার মা একে অন্যের দিকে তাকিয়ে হাসতে থাকে। সৌরভ নিজের স্ত্রী আর 2 বাচ্চার সঙ্গে নিজের পরের জীবনটা খুব আনন্দে হাসি খুশিতে কাটাতে চেয়েছিল। ওর একটা বড় আর খুব সুন্দর একটা ঘরের দরকার ছিল, যেখানে ও নিজের পরিবারের সাথে শান্তিতে থাকতে পারত। এরই মাঝখানে একজন ব্রোকার ওকে একটা ঘরের ব্যাপারে বলল, যেটা শহরের একেবারে কোণে রয়েছে, একদম কোনো ফার্ম হাউসের মতো। ঘর তো সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু সমস্যা এটাই ছিল যে এই ঘরটা শহর থেকে অনেক দূরে একদম নির্জন এলাকায় ছিল। এই কারণে এই ঘরের দাম এর আসল দামের থেকে অনেক কম ছিল, যেটা একটা লাভের ডিল হতে পারত। রিয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক? এই ঘরটা আমাদের জন্য কেমন হবে? আমাকে তো খুব ভালোই লাগছে। ঘর তো সত্যিই খুব সুন্দর, কিন্তু প্রবলেমটা হলো যে এই এলাকাটা খুব নির্জন, আর এখানে একমাত্র শুধু আমাদের ঘর হবে। আরে কিন্তু এটা তো খুব ভালো কথা, তাই না? কারণ এখানে আমরা শান্তিতে থাকতে পারবো, শহরের এত কোলাহল থেকে অনেক দূরে। এখানে খুব আনন্দে থাকবো। এই কথাটাও ঠিকই। ওয়েল, যদি তোমার ঠিক লাগে তাহলে এটাই ফাইনাল করা যাক। আর নয় তো কি, এত সুন্দর আর এত বড় ঘর, তাও আবার এত কম দামে। এ তো সত্যি দারুণ ডিল হবে। আর এমনিতেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তক্ষুনি চলে যাব। একদম ঠিক। এরপরে সৌরভ ওই ঘরটা কিনে ফেলে। ঘরটা খুবই সুন্দর ছিল, খুব বড় ছিল। যখন ওরা সবাই ঘরে এন্টার করে, তখন ওরা ওই ঘরের মধ্যে অনেক আজব আজব পেন্টিং দেখতে পায়। পেন্টিং অনেক মার্ডার্স, ক্রাইমস আর ধর্ষণের ছিল। পেন্টিংয়ের প্রথম ইমপ্রেশন করা মাত্র সৌরভ খুব রেগে যায় আর ওই ঘরের এক্স ওনারকে কল করে। আরে শুক্লা বাবু, এটা আপনার কি ধরনের ঘর? এত খারাপ পেন্টিং স্কেল লাগায় শুনি। আরে সরি সরি সরি, আমি ওগুলো সরাতে ভুলে গেছি। আসলে আগে যে ভাড়াটে ছিল, এগুলো তাদেরই পেন্টিং। কোনো ব্যাপার না,
আমি কিছু জনকে পাঠিয়ে ঘর থেকে সব পুরনো জিনিস সরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম, এটা করলেই ভালো হবে। এই কাজটা তাড়াতাড়ি করুন। এরপর ওই ঘর থেকে সমস্ত পুরনো জিনিসপত্র বাইরে করে দেওয়া হলো। ঘরের সব পেন্টিংস, পুরনো ফার্নিচার্স আর বাকি সব কিছু। প্রায় 1 সপ্তাহ অবধি সব কিছু ঠিকঠাক চলল। কিন্তু 1 সপ্তাহ পরে হঠাৎ করে একদিন সন্ধ্যায় পুরো ঘরের কারেন্ট চলে যায়। ও শিট! হঠাৎ এই লাইটস কেন চলে গেল? তাড়াতাড়ি কিছু করো, খাবারও তৈরি হয়নি এখনো। রিয়া ক্যান্ডেলস জ্বালানোর জন্য কিচেনে চলে যায় আর ক্যান্ডেলস জ্বালিয়ে নেয়, কিন্তু বারবার ক্যান্ডেলস নিভে যায়। আর তখনই ঠিক ওর পেছন থেকে একটা হাত রাখার অনুভব হয়, যেটা আস্তে আস্তে ওর গলার কাছে এগোচ্ছিল। রিয়া তক্ষুনি পেছনে ঘুরে, তখন ওই হাত উধাও হয়ে যায়। কিন্তু রিয়া নিজের থেকে কিছুটা দূরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, যার হাতে একটা মারাত্মক চাকু ছিল। এটা দেখা মাত্রই ও চিৎকার করে ওঠে। ওর চিৎকারের আওয়াজ শুনে সৌরভ তক্ষুনি ওখানে চলে আসে। আরে কি হলো রিয়া, তুমি এত জোরে চিৎকার করলে কেন? সৌরভ, আমি আমি এক্ষুনি একটা লোকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, যার হাতে চাকু ছিল, আর আর ও আমাকে মারতে আসছিল। এলো, এ তোমাকে মারার চেষ্টা করছিল? এ তুমি কেমন আজগুবি কথা বলছো? এখানে আমরা ছাড়া আর অন্য কেউই নেই। না সৌরভ, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি এই ঘরে কিছু তো গন্ডগোল রয়েছে। তুমি আগে শান্ত হয়ে যাও আর জল খাও। এর পরের মুহূর্তে লাইট চলে এলো আর পুরো ঘর জগমগিয়ে উঠল। এরপরে সৌরভ দেখল যে সবকিছু একদম ঠিক আছে। নিশ্চয়ই এটা রিয়ার কোনো ভ্রম ছিল। এটা শুধু একমাত্র একটা ঘটনা ছিল না যেটা ওরা এই ঘরে অনুভব করেছিল। এরপর থেকে তো একের পর এক এমন ঘটনার জন্ম নিল যেটা কোনো সাধারণ মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। প্রায় টেবিলে রাখা কাঁচের গ্লাস নিচে মাটিতে পড়ে যেত, যে কারণে ভাঙা কাঁচ নিচে পড়ে রয়ে যেত। সব জিনিসপত্র নিজের জায়গা থেকে নিজের থেকে সরে যেত। রিয়া প্রায় নিজের মেয়েকে একা একা বিড়বিড় করতে শুনতে পেত। এইভাবেই একদিন সকালে রিয়া যখন লিভিং এরিয়াতে এলো, তখন ও নিজের মেয়ের মুখ থেকে যেটা শুনল সেটা শুনে ওর হুঁশ উড়ে গেল। না, আমরা এখান থেকে কোথাও যাব না, এটা আমাদের ঘর। আমিও দেখবো তুমি কিভাবে আমাদেরকে ঘর থেকে বাইরে বার করো। মুন্নিকে এই কথা বলতে দেখে রিয়া খুব অবাক হয়ে রয়ে যায়। ওই কথাটা সৌরভকে গিয়ে বলল, কিন্তু সৌরভ ওকে বাচ্চার একটা মজার ছেলে খেলা ভেবে একেবারে চোখের আড়াল করে দিল। কিন্তু এখন খুব তাড়াতাড়ি এই ঘরে সেই মারাত্মক রাত আসতে চলেছিল, যেটার মুখোমুখি এর আগে এই ঘরে পুরনো ভাড়াটেরা করেছিল। আজ অমাবস্যার রাত ছিল, যখন কালো মেঘ ছেয়ে গেছিল। পুরো পরিবার নিজেদের রুমে শান্তিতে ঘুমোচ্ছিল। তখনই দরজায় একজন খটখট করল। খটখট আওয়াজ শুনে রিয়া হঠাৎ অবাক হয়ে রয়ে যায়, আর দরজায় কে আছে এটা দেখার জন্য ও দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু তখনই ও মনে মনে এটা ভাবল যে এইভাবে মাঝরাতে দরজায় খটখট করাটা এটা সাধারণ ব্যাপার না। সেই জন্য সোজা দরজা খোলাটা উচিত হবে না, আগে জানলা দিয়ে দেখে নেওয়া উচিত। যখনই রিয়া জানলাটা হালকা সরিয়ে বাইরে উঁকি মেরে দেখল, ওর চোখ দুটো একেবারে খোলাই রয়ে গেল। একটা মাথা না থাকা লোক একটা কুড়ুল হাতে নিয়ে বারবার দরজা পিটে যাচ্ছিল। বারবার এই আওয়াজ আসার জন্য সৌরভও জেগে গেল আর বাইরে লিভিং এরিয়াতে চলে এলো, যেখানে
ভয়ের চোটে রিয়া তখন ব্যাস নিজেকে সামলানোর চেষ্টাই করছিল। রিয়া, কি হয়েছে? তুমি এইভাবে পুতুলের মতো কেন দাঁড়িয়ে আছো? তখনই ঘরের চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ গর্জন করতে লাগলো। হঠাৎ এটা শুনে সৌরভও একদম অস্থির হয়ে পড়ে। তখনই ওর নজর সামনে রিয়ার উপর পড়ে যায়, যে নিজের চুল দিয়ে মুখটাকে ঢেকে নিয়েছিল। এই আওয়াজগুলোর মাঝখানে হঠাৎ ওর নিজের বাচ্চাদের কথা মনে পড়ল, যারা রুমের ভেতরে একা ছিল। সৌরভ দৌড়তে দৌড়তে নিজের রুমের দিকে গেল, কিন্তু দরজা অবধি পৌঁছানোর পরে ওর একটা জোরে ঝটকা লাগলো। দেখলো ওর বাচ্চাদের মধ্যে কোনো শয়তান আত্মার প্রবেশ করে গেছে, আর তারা রুমের দেওয়ালে কোনো টিকটিকির মতো চলে যাচ্ছে। এটা দেখে ও একদম হতবাক হয়ে রয়ে যায়। ঘরের পরিবেশ থেকে আসা সেই ভয়ঙ্কর চিৎকার থামার নামই নিচ্ছিল না। সৌরভ দৌড়ে দৌড়ে আবার নিচে রিয়ার কাছে চলে যায়, কিন্তু রিয়া তো ওখান থেকে উধাও ছিল। তখন হঠাৎ পুরো ঘরে অন্ধকার ছেয়ে গেল। ঠিক সেই সময় কেউ আস্তে করে সৌরভের কাঁধে হাত রেখে দেয়। যখন ও আস্তে পেছনে ঘুরে তাকালো, তখন দেখলো ও রিয়া ছিল, যার চোখ একেবারে লাল হয়ে গেছিল, আর মুখের ভেতর থেকে দুটো ধারালো দাঁত বাইরে বেরিয়ে এসেছিল। ও সৌরভকে সোজা গলা ধরিয়ে চাকিয়ে নিল। আরে, এটা তুমি কি করছো রিয়া? তুমি কি পাগল হয়ে গেছো? যেভাবে এক রাত্রে আমাদের পরিবারকে অকারণে মেরে দেওয়া হয়েছিল, তারপর ঠিক সেইভাবেই এই ঘরে যারা আসে সেই কোনো পরিবারই সুখী থাকতে পারবে না। তোর বউ বাচ্চা সবাই তো অনেক আগেই মরে গেছে, আর এখন তোর পালা। এইটুকু বলে রিয়া সৌরভকে একদম দ্রুত গতিতে সামনে পড়ে থাকা পিলারের দিকে ছুঁড়ে দেয়, যে কারণে ওর খুব গম্ভীর আঘাত লেগে যায়। আর তারপর রিয়া একটা ধারালো চাকু নিয়ে ওর দিকে এগিয়ে আসে, আর তারপর ওর শরীর থেকে বেঁচে থাকা প্রাণটাও বাইরে বের করে নেয়। কথাই বলে, যখনই আপনি নিজের ঘর কিনবেন, তাহলে ভালো করে খোঁজ খবর অবশ্যই করে নেবেন, কারণ অনেক ঘরের গল্প অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যেটার পরিণাম কল্পনা করা মাত্রই শরীরে মৃত্যুর ভয়ের নদী বইয়ে দেয়। এই পরিবারের সাথেও কিছুটা এরকমই হলো। এরাও ফেসে গেল এমন একটা ঘরের যেটা অভিশপ্ত ছিল। ওই অভিশপ্ত ঘরের ইতিহাস কিছুটা এই রকমের যে অনেক বছর আগে এই ঘরেই একটা পরিবার বাস করত। এখন কারণ এই ঘর শহর থেকে একদম আলাদা একটা নির্জন এলাকায় অবস্থিত, তাই এই কারণে এই ঘরটাকে তাক করাটা ডাকাতদের জন্য খুব সহজ ছিল। এক রাতে কিছুটা এইভাবেই দরজা খটখটানোর পরে পরিবারের লোকেরা দরজা খুলল। তখন দুজন ডাকাত ভেতরে প্রবেশ করে, আর তারা প্রথমে সব সোনা গয়না টাকা লুটে নেয়, আর হাতাপাই করার সময় পুরো পরিবারকে মেরে ফেলে। তখন থেকে এই ঘর পুরোভাবে অভিশপ্ত হয়ে গেছে, আর যে কেউ এখানে থাকার জন্য আসে তারা আর জ্যান্ত ফিরে যায় না। মদন সরকারি চাকরি করে। অনেক বছর পর মদন চাকরি থেকে ছুটি পায়, সেই জন্য ও ঘোরার জন্য আজমগড়ে পৌঁছে যায়। মদন এই জায়গায় নতুন ছিল। কত বছর পর আজ সুযোগ পেয়েছি আমি ঘোরার। এই ছুটি তো আমি কাজে লাগাবো, খুব মজা করব। তখনই মদন সামনে টাঙানো একটা বোর্ড দেখতে পেল। মদন গ্রামের ভেতরে পা রাখল। এই গ্রাম তো খুবই খালি খালি লাগছে, কাউকে দেখতেই পাচ্ছি না এখানে। খুবই আজব ব্যাপার এটা। একটু বাতাস বইতে লাগলো। মদনের চোখে কিছু একটা পড়ে গেল। ও
কোনো এক ডাইনিকে দেখতে পায় আর তারপর সে উধাও হয়ে যায়। মদন ভয় পেয়ে যায়। কে ওখানে? কেউ আছে এখানে? তখনই মদনকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। দেখো, আমি একটা সরকারি চাকরি করি। আমার যদি কিছু হয় না তাহলে যেই হও না কেন সমস্যায় পড়ে যাবে। আমার সামনে এসো। মদন ডাইনিকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। ও ডান দিকে যখন যায় তখন ডাইনি ওখানে আগে থেকে হাজির থাকে, আর যখন বাঁ দিকে যায় তখন ডাইনি ওখানেও চলে আসে। যেখানে যেখানে মদন পালাতো ডাইনি ওখানেই হাজির হয়ে গেল। তুই বলছিলি তাই না, সামনে আয় সামনে আয়, তাই আমি এসে গেছি। এখন ভয় পেয়ে পালাচ্ছিস কেন? আমাকে যেতে দাও। তোকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। তুই বাইরে লেখা ওই বোর্ডটা দেখতে পাসনি নাকি? শিক্ষিত লোকেদের এখানে আসা একদম নিষেধ। তাহলে তুই কেন এলি? ক্ষমা করে দাও। তোর মতো লোকেরা আমাকে বরবাদ করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি তো কিছুই করিনি, আমি তো এখানে থাকিও না। তোরই মতো ছিল মুকেশ। কে মুকেশ? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবার মৃত্যুর পরে আমি একা পড়ে গেলাম। আমার কাছে সব কিছু ছিল, বড় বাড়ি, অনেকগুলো চাকর চাকরানি, অনেক অনেক টাকা, সোনার উপর সব কিছু। শুধু একটাই অভাব ছিল, আমি অশিক্ষিত ছিলাম। রানী দেবী, আমার বাবা রাজা বাবুর সব হিসেব নিকেশ সামলাতো। ওই দুর্ঘটনায় আপনার মা আর বাবার সাথে আমার বাবারও মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মুকেশ। আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আমি কি করে নিজের জীবন কাটাবো? যদি আপনি আমাকে ছোটখাটো কাজ দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? তুমি এখানেই আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করে নিও। মুকেশ সব সময় রানীর আগে পেছনে ঘুরত, বাড়ির ছোটখাটো কাজ করতে থাকতো। একদিন রানী দেবী হিসেব নিকেশের বই নিয়ে চিন্তায় বসেছিল। তখনই মুকেশ তার কাছে এলো। রানী দেবী, আপনাকে দেখে খুব চিন্তায় মনে হচ্ছে। কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ মুকেশ, আমার কাছে অনেক সম্পত্তি আছে, সব কিছু আছে, কিন্তু কিন্তু আমি অশিক্ষিত। আমার বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে পড়ানোর, কিন্তু আমি পড়তে পারিনি। যদি একটু আমি লেখাপড়া করে নিতাম। এখন এইসব কিছু সামলাতে পারছি না। হিসেব নিকেশ করা আমার দ্বারা সম্ভব নয় মুকেশ। ব্যাস এই ব্যাপার? রানী দেবী, আমার বাবা আপনার বাবার হিসেবের খাতা সামলাতো। আর যদি আপনি আমার উপর বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনার এই কাজটা অবশ্যই করতে পারি। তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দিলে মুকেশ। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি আজ থেকেই এই বইপত্রের ভার সামলে নাও। যখন থেকে আমার জীবনে মুকেশ এসেছিল, যেন আমার সব চিন্তা দূর হয়ে গেছিল। আর মুকেশ সব সময় আমার আশেপাশে ঘুরে বেড়াতো। ওকে আমার ভালো লাগতেও শুরু করেছিল। রানী দেবী, এই কিছু কাগজ আছে, আপনার আঙুলের ছাপ চাই। আমি এই কাগজ পড়ে দিই? না মুকেশ, কোনো দরকার নেই। তোমার উপর পুরো বিশ্বাস আছে। বলো, কোথায় ছাপ লাগাতে হবে? আমি মুকেশের সব কথা মেনে নিতাম। যেখানে মুকেশ আঙুলের ছাপ লাগানোর জন্য বলতো আমি লাগিয়ে দিতাম। আমি তো মুকেশ আর আমার বিয়ের সব স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিন্তু সেই দিন কিছু লোক এসেছিল। কে তোমরা? একটু থামো। এভাবে কি করে ভেতরে ঢুকে পড়ছো আমার বাড়িতে? কে তোমরা? আমরা এই বাড়িটা কিনতে এসেছি। বাড়ির মালিক আমাদেরকে ডেকেছে এখানে। কি?
না তো, আমরা এই বাড়িটা বিক্রি করিনি। আর আমি এই বাড়ির মালকিন। আরে কিন্তু কাগজপত্রে তো মুকেশের নাম রয়েছে। মুকেশ সব কিছু নিজের নামে করে নিয়েছিল, আমায় ঠকিয়েছিল, আর আমি সব কিছু হারিয়ে ফেললাম। মুকেশ বাড়ি থেকে আমায় ধাক্কা মেরে বার করে দিল। আমি পুলিশের কাছে গেলাম, কোর্টেও গেলাম। প্রাসাদে থাকা আমি সড়কে চলে এলাম। আর এটা আমি সহ্য করতে পারিনি, আমি নিজের প্রাণ নিয়ে নিলাম। সেই দিন থেকে আমি ডাইনি হয়ে গেলাম, আর আমি এক এক করে সবাইকে মেরে ফেললাম। কিন্তু মুকেশ আমার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু আমি তো মুকেশ নই, আমাকে যেতে দাও। আমি জানি তুই মুকেশ নয়, কিন্তু তারই রক্ত তুই। তোর বাপের নাম মুকেশ, তাই না? বাবার ভুলের শাস্তি আমাকে দিও না প্লিজ। মদন ওখান থেকে পালাতে লাগলো। তখনই জোরে ঝড় চলে এলো। মদন কিছুই দেখতে পেল না। ডাইনি মদনকে হাওয়ায় তুলে নিচে ছুঁড়ে দেয়। ডাইনি মদনের মাথা ধড় থেকে আলাদা করে দিল, আর ওই মাথাটা গ্রামের বাইরে টাঙানো বোর্ডে ঝুলিয়ে দিল। এই গ্রামে শিক্ষিত লোকেদের আসা নিষেধ। শুকিয়ে যাওয়ার কারণে একটা গ্রাম পুরোভাবে নষ্ট হয়ে যায়। ওই গ্রামে একটাও মানুষ জ্যান্ত বাঁচেনি। গ্রাম যেখান থেকে জল পেত সেই পুরনো কুয়োটাও শুকিয়ে গেছিল। এক রাতে ওই কুয়োর ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। কুয়োর ভেতরে একটা ডাইনি নিজের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর সে কিছুক্ষণ আগেই একটা বাচ্চাকে জন্ম দিয়েছিল। ওই বাচ্চা খিদের জ্বালায় কাঁদছিল। এখন ডাইনি ওকে দুধ খাওয়াতে পারছিল না, কারণ খিদের জ্বালায় সে মরে যাচ্ছিল। সে নিজের বাচ্চাকে ওপরে তুলে দিল আর পুরো জোর লাগিয়ে কুয়োর বাইরে ছুঁড়ে দিল। ওই বাচ্চা কুয়োর বাইরে মাটিতে পড়ে যায়, কিন্তু সে বেঁচে যায়। আমি আর বাঁচবো না, কিন্তু আমাকে কথা দে যে তুই আমার প্রতিশোধ অবশ্যই নিবি। ক্ষুধার্ত শয়তান হয়ে সবাইকে খেয়ে ফেলবি। ডাইনির বলা শেষ হওয়া মাত্রই কুয়োর পাথর নড়তে লাগলো, আর বাচ্চার কান্না আরো বেড়ে গেল। কুয়োর সব পাথর এক এক করে ডাইনির ওপরে পড়তে লাগলো, আর দেখতেই দেখতে পুরো কুয়ো পাথর দিয়ে ঢাকা হয়ে যায়। ডাইনির মরে যাওয়ার পর ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে ওখান থেকে উধাও হয়ে গেল, আর তারপর কখনো দেখা যায়নি। ওই গ্রাম থেকে অনেক দূরে অন্য গ্রামে একটা লোকের মৃত্যু হয়ে যায়, আর সবাই তাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। সব নিয়ম টিয়ম পুরো হয়ে গেছিল, আর এখন তাকে আগুন দিতেই যাচ্ছিল। একটা লোক তাকে আগুন দিল। আশেপাশে থেকে লোকেদের কান্নার আওয়াজ আসছিল। হঠাৎ সেই কাঁদতে থাকা বাচ্চা উড়তে উড়তে এলো আর মৃতদেহের ভেতরে ঢুকে পড়ল। এই ঘটনা এত দ্রুত হলো যে কেউ কিছুই বুঝতে পারল না যে আসলে হলোটা কি। কিন্তু কিছুক্ষণ পর সব কাঠ পড়তে লাগলো, কিন্তু মৃতদেহের উপরে কিছুই প্রভাব পড়ছিল না। ওখানকার সব লোকেরা ভয় পেতে লাগলো। সব কাঠ জ্বলে যাওয়ার পর ওই লাশ নিজের থেকেই উঠতে লাগলো।
কিন্তু তার পায়ের উপরে ওই আগুনটা তেমনই ছিল। লাশ উঠে দাঁড়িয়ে পড়ল, আর তাকে দেখে ওখানের সব লোকেরা দৌড়ে পালিয়ে গেল। খাবার চাই। ওই মরে যাওয়া লোকটার মধ্যে ডাইনির সেই বাচ্চারা প্রবেশ করে ফেলেছিল, আর এখন সেই ক্ষুধার্ত শয়তান হয়ে নিজের মায়ের প্রতিশোধ নিতে এসেছিল। ওই শয়তান জ্বলে যাওয়া কাঠ খেয়ে ফেলল, আর এখন সে কোনো মানুষকে খাওয়ার জন্য দৌড়তে লাগলো। ও একটা লোককে ধরে তুলল আর নিজের পায়ের আগুন দিয়ে তাকে জ্বালাতে লাগলো। তার শরীর পুরোভাবে জ্বলে যাওয়ার পর শয়তান তাকে খেয়ে ফেলল। শয়তান গ্রামে এক মহাবিপদের মতো ঝাঁপিয়ে পড়ল, আর সে কাউকে ছাড়ল না। মহিলা, বাচ্চা, বুড়ো, যুবক সবাইকে পুড়িয়ে খেতে লাগলো। চারিদিক থেকে গ্রামবাসীদের চিৎকার শুনতে পাওয়া গেল। কিছুক্ষণ পর পুরো গ্রাম শান্ত হয়ে গেল, কারণ সবাইকে এই শয়তানটা খেয়ে ফেলেছিল। কিন্তু সে এখনো ক্ষুধার্ত ছিল। সে নিজের আশেপাশে দেখতে লাগলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর ভয়ঙ্কর আওয়াজ শুনে গাছের পেছনে লুকিয়ে থাকা একটা লোক ওখান থেকে পালাতে লাগলো। আর তখনই শয়তানের নজর ওই লোকটার উপরে পড়ে যায়। শয়তান ওই লোকটাকে পালাতে দেখে ফেলে। ওই লোকটা আরো জোরে দৌড়তে লাগলো, কিন্তু শয়তানের মোকাবিলা করতে পারলো না, আর সে ধরা পড়ে গেল। তুমি এই গ্রামে শুধু একা বেঁচে রয়েছো, নাকি আরো কেউ আছে? আমি কিছুই জানি না, আমাকে ছেড়ে দাও। আমার খিদে এখনো অবধি শান্ত হয়নি, সেই জন্য আমি তোমাকে ছাড়তে পারবো না। আমাকে খাওয়ার পর তুমি কি খাবে, আর কাকে খাবে? শয়তান চিন্তায় পড়ে গেল, আর হঠাৎ তার একটা কথা মনে পড়ে গেল। তুমি সেটার চিন্তা করো না, আমার খিদে শুধু মানুষদের খেলেই পুরো হয় না, আমি জন্তুদেরও ধরে খেতে পারি। তাহলে যাও, জন্তুদের খাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। ওই লোকটা যখনই ওই শয়তানের পায়ে পড়ার জন্য নিচে ঝুঁকলো, পায়ের আগুন তাকে জ্বালাতে শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই সে পুরোভাবে জ্বলে গেল। মূর্খ মানুষ, তাও আবার আমার আগুনে জ্বলে গেল। শয়তান ওই লোকটাকেও খেয়ে ফেলল, কিন্তু তার খিদে এখনো অবধি শান্ত হয়নি। আরো খাবার চাই। মানুষদেরকে খাওয়ার পর ওই শয়তান এবার জমির দিকে এগিয়ে গেল। সে সব জমিতে আগুন লাগিয়ে দিল, যে কারণে অনেক গাছ আর জন্তু জানোয়ার চলে গেল। সে ওদের সবাইকে খেয়ে ফেলল, কিন্তু তবুও তার খিদে শান্ত হচ্ছিল না। এইভাবেই চলতে চলতে ওই শয়তান গোটা গ্রামকে খেয়ে ফেলল। মাটি পুরোভাবে চলে গেছিল। আর তখনই একটা গাড়ি এসে ওই শয়তানের কাছে এসে থেমে যায়। সেটা থেকে একটা ছেলে নামলো, আর ভয়ের চোখে ওই শয়তানকে দেখতে লাগলো। কাকা, এটা তোমার কি হয়ে গেছে? আমাকে তো তোমার মরার খবর দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তো। আরো খাবার। শয়তানের আওয়াজ শুনে ছেলেটা খুব ভয় পেয়ে যায়, আর পেছনে যেতে লাগলো। তোমার আওয়াজ তো এরকম ছিল না, আর তোমার পা জ্বলে যাচ্ছে। আমার কাছে এসো। ছেলেটা পালাতে লাগলো, আর ওই শয়তানটা তাকে ধরে ফেললো, আর আগুনে জ্বালাতে লাগলো। ছেলেটার চিৎকারের আওয়াজ দূর দূর অবধি পৌঁছে গেছিল। শয়তান তাকে খেয়ে ফেলল। ছেলেটাকে খাওয়ার পর তার নজর ওর গাড়িটায় পড়ল। সে গাড়ির ওপরে ঝাঁপ দিল, আর গাড়িটাকে জ্বালাতে লাগলো। যখনই গাড়িতে আগুন ধরল, কিছুক্ষণের মধ্যে গাড়ি ফেটে গেল। গাড়ির সাথে সাথে শয়তানের শরীরেরও টুকরো টুকরো হয়ে গেল, আর ওই বাচ্চা ওই শরীর থেকে বাইরে বেরিয়ে গেল। বাচ্চা খিদের জ্বালায় জোরে জোরে কাঁদছিল, আর ওর আওয়াজ ওই জনশূন্য জায়গায় গর্জন করছিল।